ট্রেড ফাইন্যান্সে কিন্তু গতদিন আমরা দেখেছিলাম হচ্ছে এই বিওপি থেকে কিন্তু প্রশ্ন হবেই। আপনাদের এই বিওপি বিওটি এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, আপনারা একটু সতর্কতার সহিত প্রশ্নটা দেখবেন। তো আপনি কিভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের ইতিবাচক ব্যালেন্স অফ ট্রেড বিওটি এর অবস্থান এবং অর্থনীতিতে এর প্রভাব ব্যাখ্যা করতে পারেন। তো অনেকের মাঝে বিওপি এবং বিওটি জিনিসটা হয়তো এখনো পরিষ্কার হয়নি। বিওপি কি, বিওটি কি? বিওটি এখানে শুধুমাত্র ব্যালেন্স অফ ট্রেড, এখানে শুধুমাত্র দৃশ্যমান পণ্য সামগ্রী আমদানি রপ্তানি লিপিবদ্ধ করে। দৃশ্যমান জিনিসটা কি? যে আমরা ধরুন আমাদের পাশের দেশ ইন্ডিয়া বা ভারত থেকে আমরা কি আনি? পেঁয়াজ আনি। তাহলে এই পেঁয়াজ আমরা যে আনতেছি, কত টাকার পেঁয়াজ আনছি? ধরুন আমরা 100 টাকার পেঁয়াজ আনছি বা 100 মিলিয়ন টাকার পেঁয়াজ আনছি। তাহলে এই 100 টাকার যদি 100 টাকা ধরলাম, 100 টাকা যদি পেঁয়াজ আনি, তাহলে 100 টাকা আমরা এখানে লিখলাম, আর আমরা কোনো কিছু আমাদের কোনো পণ্য আমরা পাঠিয়ে দিলাম, আমরা সেখানে রপ্তানি করলাম, আমরা সেখানে রপ্তানি করলাম হচ্ছে ধরুন 90। তাহলে এই দেনা পাওনাটা মেটাতে আমাদের কত টাকার পাচ্ছে? আমাদের আর 10 টাকা দিলেই হচ্ছে, তাই না? এই যে হিসাবটা, এই হিসাবটার জন্য, এই হিসাবটাই হচ্ছে আমাদের ব্যালেন্স অফ ট্রেড। মানে আমাদের দৃশ্যমান বস্তু সামগ্রী আমরা আমদানি রপ্তানির যে হিসাবগুলো আমরা করতেছি, সেটা হচ্ছে আমাদের কাছে বিওটি। আর এর সাথে আমাদের অন্যান্য যে খরচগুলো অদৃশ্যমান, এর সঙ্গে দৃশ্যমানের সাথে যখন যোগ হবে অদৃশ্যমান যে খরচগুলো আছে, অদৃশ্যমান যে খরচগুলো আছে সেগুলো যখন যোগ হবে, সেটা হচ্ছে বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট। তাহলে ব্যালেন্স অফ পেমেন্টটা হচ্ছে হিউজ বা বড় ধরনের একটা আমাদের ফিগার, আর ব্যালেন্স অফ ট্রেডটা হচ্ছে আমাদের সংকীর্ণ ধরনের একটা ফিগার। এখানে শুধুমাত্র দৃশ্যমানগুলো আমাদের লিপিবদ্ধ হবে, ওখানে শুধু অদৃশ্যমানগুলো লিপিবদ্ধ হবে। অদৃশ্যমান এবং দৃশ্যমান দুটাই। আচ্ছা, তো এখানে পজিটিভ বা ফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড, পজিটিভ বা ফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড আর আমাদের আনফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড, আমাদের দুটো বিষয় এখানে আমাদের থাকে। তাহলে আমরা যদি পজিটিভটা বা অনুকূলটা যদি জানি, তাহলে আমাদের সেটা হচ্ছে অনুকূল, বা আমরা নেগেটিভটা আমরা কিন্তু, মানে প্রতিকূল বা নেগেটিভটা কিন্তু আমরা অটোমেটিক জেনে যাব। তাহলে বিওটিতে আমরা আমরা যদি আমদানি যে করি, এই আমদানি করার চেয়ে যদি রপ্তানিটা অধিক হয়, রপ্তানির মূল্য অধিক হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে অনুকূল বা ইতিবাচক। যেখানে বলা আছে যে দেখুন, যে পরিমাণ দৃশ্যমান বস্তু সামগ্রী রপ্তানি করে তার মোট মূল্য যদি দৃশ্যমান পণ্য সামগ্রী আমদানি করে তার মোট মূল্য অপেক্ষা অধিক হয়। অর্থাৎ আমরা আমদানি রপ্তানির চেয়ে যদি আমরা অর্থাৎ পণ্য কেনা বেচা করে আমরা যদি তাদের কাছ থেকে যে দেশের কাছে বিক্রি করবো তার যদি আমরা বেশি পাই, টাকাটা পাই, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে পজিটিভ। আর যদি তারা টাকা পায়, মানে আমাদের যদি টাকা দিতে হয়, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। সহজ কথায়, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আমাদের পজিটিভ এবং নেগেটিভ দুটাই থাকে, বা ফেভারেবল আনফেভারেবল। আচ্ছা, এক্ষেত্রে আমাদের সূত্র হলো ইভি, এক্সপোর্ট ভ্যালু গ্রেটার দেন আইভি, ইম্পোর্ট ভ্যালু। যদি এক্সপোর্ট ভ্যালু বেশি হয় আইভির তুলনায়, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে পজিটিভ বিউটি। আচ্ছা, ব্যালেন্স অফ ট্রেড, ইতিবাচক ব্যালেন্স অফ ট্রেড বিউটি এর প্রভাব আলোচনা করুন। তাহলে ইতিবাচক ব্যালেন্স অফ ট্রেড, ইতিবাচক বলতে যেটা প্লাস ফিগার থাকবে, মানে আমরা টাকা পাবো, আমরা পণ্য আমদানি রপ্তানি করে আমরা যদি কোনো দেশ থেকে টাকা অতিরিক্ত পেয়ে থাকি, সেটা হচ্ছে ইতিবাচক ব্যালেন্স অফ ট্রেড। তাহলে সেটা অর্থনীতিতে প্রভাবটা কি পড়বে, এই ইতিবাচকটা যদি আমরা বুঝি, তাহলে আমার বিশেষ এটা আপনারা লিখতে পারবেন। কিন্তু ইতিবাচক যদি আমরা ঘাবড়ে যাই, তা কিন্তু হবে না। তাহলে ইতিবাচক বলতে ইতিবাচক বিটুটাই যদি আমরা জানি যে আমরা পাবো, তাহলে পাইলে আমাদের কি হবে? বর্ধিত রাজস্ব, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। মানে এটা আমাদের বিওটি হলেই আমাদের এটা হবে, কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কিন্তু যখন ইতিবাচক ইতিবাচক আবার কি, এটা তো মনে নাই পাই, তখন কিন্তু আপনি লিখতে পারবেন না। বিওটি হলে কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে।
আমাদের যদি আমদানি রপ্তানি কাজে কি আমাদের কি লোকবল লাগে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, আমদানি রপ্তানি হলেই কিন্তু আমাদের বর্ধিত রাজস্ব হচ্ছে, আয় বৃদ্ধি পাচ্ছে, তাই না? মানে বিউটি হলেই কিন্তু আয় হচ্ছে। এটা কিন্তু বিউটিতেও এই প্রভাব পড়বে, আবার ইতিবাচক বিউটিতে এই প্রভাব ফেলবে। কিন্তু কিন্তু আমরা এই ইতিবাচক দেওয়ার কারণে হয়তো আমরা অনেক সময় ঘাবড়ে যাব, কিন্তু সেটা আমরা ঘাবড়াবো না। হ্যাঁ, আচ্ছা। তারপরে আছে জিডিপি বৃদ্ধি, দেশীয় শিল্পে উৎসাহ, মুদ্রার শক্তিশালীকরণ। আমরা যখন আমরা আমদানির তুলনায় রপ্তানি বেশি করব, তখন আমাদের মুদ্রাটা বেশি শক্তিশালী হবে। ট্রেড উদ্বৃত্তকরণ, জীবনযাত্রার মান উন্নয়ন। তো যে পয়েন্টগুলো সার্বজনীন, যে পয়েন্টগুলো আমরা ইউজ করতে পারবো, সেই পয়েন্টগুলো আমরা এখানে ব্যবহার করব। এই বর্ধিত রাজস্ব, কর্মসংস্থান সৃষ্টি, জিডিপি বৃদ্ধি, দেশীয় শিল্পে উৎসাহ, আমরা যখন কোনো প্রোডাক্ট বেশি আমদানি করবো, আমাদের শিল্পে বেশি উৎসাহিতকরণ হবে, জীবনযাত্রার মান উন্নত হবে। এই পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা গেল আমাদের পজিটিভ ব্যালেন্স অফ ট্রেড, অর্থনীতিতে প্রভাব। এখন আমাদের এখানে বলা আছে নেগেটিভ। আপনি কিভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের নেতিবাচক ব্যালেন্স অফ ট্রেড এর অবস্থান এবং অর্থনীতিতে এর প্রভাব ব্যাখ্যা করতে পারেন। ওটা পজিটিভের দেখলাম, আর এটা হচ্ছে নেগেটিভ, মানে আনফেভারেবল, তাই না? আনফেভারেবল কি? আমাদের পণ্য যখন কেনা বেচা করবো, আমদানি রপ্তানি করব, আমদানি আমাদের নিজ দেশের মধ্যে যদি পণ্য আমরা কি করি, কেনা বেচা, নিজ দেশের মধ্যে পণ্য বিনিময় যেটা হচ্ছে সেটা হচ্ছে কেনা বেচা বলি। আর বাইরের দেশে যখন ভৌগোলিক সীমারেখার বাইরে যখন যাবো, তখন সেটাকে বলে আমদানি রপ্তানি, তাই না? তাহলে এখানে কেনা বেচা শব্দ ইউজ করা যাবে না, আমদানি রপ্তানি ইউজ করতে হবে। তাহলে আমদানি রপ্তানি করতে যদি আমরা অন্য দেশের কাছ থেকে টাকা পেয়ে থাকি, অর্থাৎ রপ্তানি যদি বেশি করে থাকে, তাহলে টাকা পাবো। তাহলে সে টাকা যদি আমরা পাই, তাহলে সেটা হচ্ছে পজিটিভ বিউটি। আর যদি আমাদের আমদানি বেশি হয়, রপ্তানি কম হয়, তাহলে আমাদের কাছ থেকে টাকা পাবে, তাহলে আমরা দিব, হ্যাঁ, তাই না? মানে যোগ বিয়োগ শেষে আমরা দেখা যাচ্ছে টাকা দিতে হচ্ছে, তাহলে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ বা আনফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড। তাহলে আনফেভারেবল ব্যালেন্স অফ ট্রেডে এখানে দেখতে আমরা ইম্পোর্ট ভ্যালুটা বেশি হয়, ইম্পোর্ট ভ্যালুটা বেশি হয়, আর এক্সপোর্ট ভ্যালুটা আমাদের কম হয়। এখানে এর অবস্থানটা কি? নেতিবাচকের ক্ষেত্রে ভোক্তাদের আমদানিকৃত পণ্য পছন্দ, মানে কখন আমদানি বেশি হবে? যখন পণ্যটা পছন্দ হবে তখন আমদানিটা বেশি হবে। তাহলে ব্যালেন্স অফ ট্রেড কখন আমাদের ইয়ার তুলনায়, রপ্তানি তুলনায় বেশি হবে? যখন আমাদের পণ্যটা বেশি চলতেছে, বেশি বিক্রি হচ্ছে, বা ভোক্তাদের যেটা বেশি পছন্দ, সেই পণ্যটা এখানে আমদানি বেশি করি আমরা। তারপরে আছে খরচ প্রতিযোগিতা। খরচ যখন আমরা দেখি যে কম হয়, আমরা বাইরের দেশের থেকে কোনো পণ্য নিয়ে আসে, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে খরচ কম, আমাদের দেশে যে পণ্য আছে সেই পণ্য তুলনায় খরচ কম, তাহলে সেটা আমাদের সেক্ষেত্রে আমাদের এটা প্রভাব বিস্তার করে। বিনিময়ের হার, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শুল্ক ও বাণিজ্য নীতি। শুল্ক ও বাণিজ্য নীতি এখানে আমাদের প্রভাব বিস্তার করে। যে নেতিবাচক ব্যালেন্স অফ ট্রেডের অবস্থান হচ্ছে, অর্থনীতিতে এর কি প্রভাব বিস্তার করতে পারে? এই বাণিজ্য নীতিটাও, শুল্ক ও বাণিজ্য নীতিটাও আমাদের প্রভাব ফেলে। শুল্ক, কোটা এবং ট্রেডিং অংশীদারদের দ্বারা আরোপিত অন্যান্য বাণিজ্য বাধা রপ্তানিকে বাধাগ্রস্ত করতে পারে, যার ফলে নেতিবাচক ব্যালেন্স অফ ট্রেড অবস্থানের সৃষ্টি হয়। তো এই নেতিবাচক আর ইতিবাচকটা, এটাই শুধু আপনি মনে রাখবেন। এগুলা, এই পয়েন্টগুলা আপনি বানিয়ে লিখতে পারবেন। নেতিবাচক আর ইতিবাচকটা একটু মনে রাখবেন। নেতিবাচক ব্যালেন্স অফ ট্রেড বিউটি, ইতিবাচক ব্যালেন্স অফ অর্থনীতিতে প্রভাব ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই হতে পারে। তো আমরা হ্যালো, আসসালামু আলাইকুম। ওটার সাথে কি দিতে হবে? না না, এটা তো আমি আপনাকে সফট কপি দেব, পিডিএফ কপি মেরে পাবেন। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট করে নিতে পারবেন বা কম্পিউটার থেকে পড়তে পারবেন। না না না, বইয়ের লোক বল নাই তো আমার, ওই জন্য হয় না। আচ্ছা, জি জি, না এটা আমি এটাই ফিক্সড আর কি। জি জি জি। আচ্ছা, তাহলে এখানে নেতিবাচক ব্যালেন্স অফ ট্রেড অর্থনীতিতে প্রভাব ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই হতে পারে, এটা আমাদের আলোচনা করতে বলছে। এটা আলোচনা আপনার
মানে সহজে আছে, এগুলো বেশি জটিল না বা বেশি জটিল করে বোঝা বা পড়ার কিছু নেই। নেতিবাচক ব্যালেন্স অফ ট্রেড আমাদের অর্থনীতিতে ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, দুটো হতে পারে। পণ্যের ইতিবাচক প্রভাব বলা আছে এখানে, পণ্যের বিস্তৃত পরিসরের যোগ্যতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর। আর নেতিবাচক বাসিন্দাদের চাকরির ক্ষতি হতে পারে, দেশীয় অর্থায়নের নির্ভরশীল। এই পয়েন্টগুলো দেখে নেবেন, এগুলো অত বেশি ইয়ে না। এই যে কারেন্সি কনভার্টিবিলিটি, হ্যাঁ, এটা মুদ্রার রূপান্তর যোগ্যতা, এটা আমাদের আসতে পারে, টিকে আসতে পারে, বা আমাদের সংজ্ঞামূলক প্রশ্নে আসতে পারে। মুদ্রা কনভার্টিবিলিটি মানে কনভার্ট মানে কি রূপান্তর, তাই না? তাহলে এখানে মুদ্রা রূপান্তর যোগ্যতা, মুদ্রা রূপান্তর যোগ্যতা কি? কারেন্সি কনভার্টিবিলিটি হলো যে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা আরোপিত বিধিনিষেধ বা সীমাবদ্ধতা ছাড়াই সহজে একটি দেশের মুদ্রা অন্য কারেন্সির জন্য বিনিময় বা স্বর্ণ বা বিদেশি সিকিউরিটিজের মতো অন্যান্য সম্পদে রূপান্তর করাকে বোঝায়। তাহলে আমাদের দেশীয় টাকাকে যখন অন্য দেশের কারেন্সিতে রূপান্তর করব, বা স্বর্ণ বা বিদেশি কোনো সিকিউরিটিজের যখন রূপান্তর করব, এই রূপান্তর করাকেই বলা হয় কি মুদ্রা কনভার্টিবিলিটি, মানে মুদ্রার রূপান্তর যোগ্যতা। আন্তর্জাতিক বাণিজ্যে এক দেশ থেকে আরেক দেশে পণ্য ও সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করে, ফলে এদের দেনা পাওনা দেনা পাওনার জন্য নিষ্পত্তির জন্য দেনা পাওনা নিষ্পত্তির জন্য নিষ্পত্তির জন্য এ দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর করতে হয়। মানে এটা কখন হয়? আমাদের যখন আমদানি রপ্তানি করবো, আমরা যখন পণ্য এক্সপোর্ট ইম্পোর্ট করবো, সেক্ষেত্রে এটা আমাদের রূপান্তর যোগ্যতা করতে হয়। এই রূপান্তর যোগ্যতার নামই হচ্ছে কনভার্টিবিলিটি। আচ্ছা, তাহলে মূলত আমরা বুঝাই যে এক দেশের মুদ্রা আরেক দেশে বা অন্য দেশের মুদ্রায় আমাদের প্রয়োজন অনুসারে যখন আমরা রূপান্তর করি, সেটাকে বলা হয় মুদ্রা কনভার্টিবিলিটি। এটা কিন্তু আমরা বাংলায় থাকতে পারে, নোটে আছে কনভার্টিবিলিটি, পরীক্ষায় আসছে মুদ্রা রূপান্তর যোগ্যতা কি, তখন কিন্তু আমরা রূপান্তর যোগ্যতা খুঁজলে কিন্তু নোটে পাবো না, কিন্তু এটা আমাদের এই মানেটা বুঝতে হবে একটু। আচ্ছা, এখানে বলা আছে যে কেন মুদ্রা রূপান্তর যোগ্যতা একটি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। বুঝতে পারতেছেন, মুদ্রার রূপান্তর যোগ্যতা না হয় তাহলে তো আমি তো আমদানি রপ্তানি করতেই পারবো না। তাহলে অবশ্যই সেটাতে আমাদের অর্থনীতি সচল রাখতে গেলে, আমাদের দেশকে সচল রাখতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই মুদ্রার রূপান্তর যোগ্যতা প্রয়োজন। আমাদের আমদানি রপ্তানি যদি সচল রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের মুদ্রার রূপান্তর যোগ্যতা বা কনভার্টেবিলিটি প্রয়োজন আছে। তাহলে দুর্বল মুদ্রা রূপান্তর যোগ্যতার কারণে একটি দেশ কি অসুবিধার সম্মুখীন হয়? হ্যাঁ, হয়। আমাদের দেশের মুদ্রা আগে ছিল, আমি যখন ব্যাংকে জব করতাম তখন ছিল কত, 72 না 68 ছিল, না তারও কম ছিল মনে হয়, 58 বা এরকম। তো এখন হয়ে গেছে কত, সেটা 110-এ মনে হয়, না 110 না 120, মানে $1, $1 সমান সমান কত বিডিটি? 110 বিডিটি। এই যে এটা কি হয়েছে স্যার? আসসালামু আলাইকুম স্যার। 121। আচ্ছা, তাহলে 121 হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমাদের মুদ্রা কি শক্তিশালী হয়েছে না আমাদের দুর্বল হয়েছে? হ্যাঁ, দুর্বল হয়েছে। আমাদের যখনই আমাদের $1 প্রতি যখন আমাদের বাংলাদেশি টাকার পরিমাণ যত বেড়ে যাবে, তত আমাদের টাকার মানটা কমে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে দুর্বল মুদ্রা, তাই না? দুর্বল রূপান্তর যোগ্যতা। আমাদের দুর্বল রূপান্তর যোগ্যতা তাহলে একটি দেশের অসুবিধার সম্মুখীন হতে পারে? হ্যাঁ, বহু গুণ হতে পারে, বহুভাবে হতে পারে। এই জিনিসটা এখানে আমরা লিখবো। তো এই প্রশ্নের ধরনটা যদি আমরা একটু বুঝি, তাহলে এই প্রশ্নটা সহজে আমরা কিন্তু এখানে লিখতে পারবো। তাহলে কেন রূপান্তর যোগ্যতা প্রয়োজন? আমাদের মূল কথা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যে, আমদানি রপ্তানির জন্য, আন্তর্জাতিক বাণিজ্যে সিকিউরিটি ক্রয়ের জন্য, বা কোনো দেশে আমরা যখন ইনভেস্ট করব, সেই ইনভেস্টের জন্য আমাদের এই রূপান্তর যোগ্যতা প্রয়োজন। আর দুর্বল রূপান্তর যোগ্যতা যখন আমাদের বিদেশি কোনো টাকার এগেনস্টে যখন আমাদের মুদ্রার মানটা কমে যায়, অর্থাৎ আমাদের মুদ্রার মানটা যখন আমাদের বেড়ে যাচ্ছে, যে এখানে বেড়ে যাওয়ার ভ্যালুটা বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের সেটা দুর্বল রূপান্তর যোগ্যতা। এটার কারণে আমাদের দেশে নানান রকম অসুবিধা হতে পারে। তাহলে প্রথমে রূপান্তর যোগ্যতা বলা আছে, রূপান্তর যোগ্যতা আপনি সহজে মানে লিখতে পারবেন। আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, আর্থিক একত্রীকরণের প্রচার,
প্রতিযোগিতা বৃদ্ধি, আর্থিক নীতিকে সমর্থন করা, লেনদেনের খরচ কম। এখানে কিন্তু যে পয়েন্টগুলো আপনার কাছে জটিল লাগবে, আপনি কিন্তু সেই পয়েন্টগুলো আমি বারবার বলি, সেটা কিন্তু আস্তে করে কেটে দিয়ে পাশে আপনার এটা পড়ে যেটা আপনার আপনার যে পয়েন্টটা আপনার কাছে ইজি মনে হবে সেই পয়েন্টটা ইজিটা এখানে লিখে রাখবেন। তাহলে আপনার কাছে আরো সেটা আরো বেশি গ্রহণযোগ্য হবে। আরেকটা বিষয় যে পাস করার ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে শুধু কোনো নোট বা গাইড নির্ভর কোনো ইয়া করব না, কোনো পয়েন্টগুলো লেখার চেষ্টা করব না, যদিও আমার নোটের বেশিরভাগ পয়েন্ট আপনাদের বই থেকেই দেওয়া, বেশিরভাগ পয়েন্ট আপনাদের বই থেকে দেওয়া। তো বইয়ের পয়েন্ট প্লাস হচ্ছে আপনার নিজস্ব পয়েন্ট, এই দুটো সংমিশ্রণ করে লেখার চেষ্টা করবেন। আপনি যাই বলেন, আপনার বইয়ের যখন কিছু ছোঁয়া এখানে থাকবে, কোনো অ্যান্সারের মধ্যে থাকবে, এটা অটোমেটিক্যালি খাতা যারা করে কাটে তাদের কিন্তু এই ইনস্ট্রাকশন মেবি দেওয়া আছে, এবং বইয়ের কোনো একটা ইয়া দেওয়া আছে তাদেরকে, যে বইয়ের কোনো কিছু তাদের সে প্রশ্নের মতো থাকলে তারা বুঝতে পারে যে না এটা সে বই পড়েছে। সেই প্রশ্নটা এবং আপনার নিজস্ব ধ্যান ধারণা কিন্তু সংমিশ্রণ করে লিখবেন, আল্লাহর রহমতে ভালো কিছু হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে পয়েন্টগুলো দেখা আছে, যে পয়েন্টগুলো একটু কঠিন লাগবে সেই পয়েন্টগুলো কাটে আপনি সহজ বাংলাটা লিখবেন। দুর্বল মুদ্রা রূপান্তর যোগ্যতা একটি দেশের জন্য কি কি অসুবিধার সৃষ্টি করতে পারে? অনেক রকম অসুবিধার সৃষ্টি করতে পারে। সীমিত বিদেশি বিনিয়োগ, কোন বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করবে না, মানে আমার দেশে না, আমার দেশের কথা বাদ দিলাম, যে দেশে মুদ্রা রূপান্তর যোগ্যতা হচ্ছে দুর্বল সে দেশে কিন্তু বিনিয়োগ করবে না, তাই না? কারণ সেক্ষেত্রে রিজার্ভে কমে যায়, সে দেশে আমাদের ডলারের যে দাম সে দামটা আমাদের কমে যায়, মানে সবকিছুতে আমাদের অস্থিতিশীলতায় ভুগি আমরা। তাহলে সে দেশে আমাদের বিদেশিরা বিনিয়োগ করতে চাবে না। হ্রাসকৃত বাণিজ্যের সুযোগ, আমাদের বাণিজ্যটা হ্রাস হয়, বিনিময় হারের অস্থিরতা, বিনিময় হারের ক্ষেত্রে আমাদের প্রচুর অস্থিরতায় ভুগি। আমরা যখন কোনো একটা প্রোডাক্ট আপনি যখন বাইরে থেকে কিনতে যাবেন তখন দেখা যাচ্ছে যে আপনার বেশি ডলার ব্যয় করতে হচ্ছে, মানে বেশি টাকা ব্যয় করতে, ডলার ঠিকই থাকতেছে বাট বেশি টাকা ব্যয় করতে হচ্ছে। আপনি যখন একটা $1 খরচ করে আগে যেমন ৮০ টাকাতে কোনো কিছু ক্রয় করছে, ব্যাংক থেকে ৮০ টাকা কাটতো, ওর সঙ্গে সার্ভিস চার্জ আর 10 টাকা 90 টাকা কাটতো, এখন সেটা কাটে হচ্ছে সব মিলে $1 সমান সমান 160 টাকা বা 150 টাকা কাটে বা 130 টাকা কাটে এরকম। তাহলে অবশ্যই আমাদের এই যে বিনিময় হারের অস্থিরতায় আমরা ভুগি, কিন্তু আমরা যে পুরোটা আমরা বিনিময় করবো, অর্থের বিনিময়ে মাধ্যমে বিনিয়োগ করবো, সেটা আমরা অস্থিরতায় ভুগি। বৈদেশিক মুদ্রায় রিজার্ভের উপর নির্ভরশীলতা, আমরা তখন হা হয়ে থেকে থাকি যে আমরা বৈদেশিক রিজার্ভ আমাদের এখানে যদি কেউ বিনিয়োগ করতো বা আমরা যদি পাইতাম তাহলে আমরা ভালো মতো চলতে পারতাম, এরকম অবস্থা, যেটা আমাদের বাস্তব অভিজ্ঞতা ব্যাংকারদের সবার আছে। আন্তর্জাতিক আর্থিক বাজারে সীমিত এক্সেস, অর্থনীতিতে আস্থা হ্রাস, অর্থনীতিতে আস্থা হ্রাস, মানে এরকম অনেক সমস্যা, এই সমস্যার বাইরেও আপনি অনেক ধরনের সমস্যাগুলো দিতে পারবেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অস্থিরতা, দেশের জনগণের মধ্যে মুদ্রাস্ফীতি আমাদের দেখা দিতে পারে। এরকম অনেক ধরনের পয়েন্টগুলো আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, গত বছর আসছিল আমাদের এই অধ্যায় থেকে বিওপি চলতি হিসাব ও মূলধনী হিসাব, এটার মধ্যে পার্থক্য আসছিল, যে চলতি হিসাব ইয়া পড়ছে ওটার মধ্যে পার্থক্য আসছিল। আর আর এই অধ্যায় থেকে প্রশ্ন আসার মতো ওটাই, বিওপি এবং বিওটি, আর যেগুলো আছে এগুলা না। আচ্ছা, আমরা আন্তর্জাতিক বাণিজ্য আমদানি রপ্তানি কখন হয়, এগুলা সস্তা প্রশ্ন, এগুলা দেখলাম না। আন্তর্জাতিক বাণিজ্য একটি দেশের পক্ষে লাভ ক্ষতি, এটা আপনার এত সহজ প্রশ্ন দেবে না। মুদ্রার অধিমূল্যায়ন অবমূল্যায়ন বলতে কি বোঝে, যেটা আমরা দেখলাম এর আগে, তাই না? এটা টিকায় আসে, মুদ্রার অধিমূল্যায়ন এবং অবমূল্যায়ন। আমাদের অবমূল্যায়ন কোনটা, যেটা আমাদের মুদ্রার মান যদি আমাদের ৮০ টাকা যখন ছিল, এখন যেটা হয়ে গেছে ১২১ টাকা, এটা হচ্ছে অবমূল্যায়ন। আর ৮০ টাকা থেকে যখন আমাদের কমতে আসবে কত, হয়তো ৭০ টাকাতে আসলো, এটা হচ্ছে আমাদের অধিমূল্যায়ন।
তাই না? তাহলে মুদ্রার মান আন্তর্জাতিক বাজারে যখন আমাদের দেশীয় মুদ্রার মান $1 বা বৈদেশিক মুদ্রা এগেইনস্টে যখন আমাদের টাকার পরিমাণটা কমে আসে, সেটাই হচ্ছে আমাদের অধিমূল্যায়ন। আর যখন আমাদের টাকার পরিমাণটা যখন বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেটা আমাদের অবমূল্যায়ন। তো অধিমূল্যায়ন এবং অবমূল্যায়ন এখানে দেওয়া আছে অ্যাপ্রিসিয়েশন, অধিমূল্যায়ন আর ডিপ্রিসিয়েশন। এটা ইংরেজিতেও দিতে পারে। এই ইংরেজিগুলো একটু পাশাপাশি দেখবেন যে কারেন্সি অ্যাপ্রিসিয়েশন কি, মানে ইংরেজি উচ্চারণটা বাংলায় লিখে প্রশ্ন আসতে পারে। তাহলে কোন দেশের বৈদেশিক মুদ্রার বিনিময় হার যখন খোলা বাজার হার হতে ঊর্ধ্বে অবস্থান করে তখন তাকে অধিমূল্যায়ন বলে। আচ্ছা, এটা এখানে উদাহরণটা দেখে আপনারা বুঝতে পারবেন। বিডিটি ইউএসডির মধ্যে 1 ইউএসডি সমান 80 বিডিটি থেকে 1 ইউএসডি সমান 75 যখন আসবে, অর্থাৎ একটা নির্দিষ্ট কমে আসবে যখন, সেটা হচ্ছে আমাদের কাছে অধিমূল্যায়ন। আর যখন বেশি হবে তখন সেটা হচ্ছে আমাদের কাছে অবমূল্যায়ন। আচ্ছা, অধ্যায় কত অধ্যায় শেষই হয় না। বাণিজ্য থেকে লাভ কিভাবে পরিমাপ করা যায়? আন্তর্জাতিক বাণিজ্য থেকে লাভ কিভাবে পরিমাপ করা যায়? আর এরপর একটা ভালো, ফ্রি ট্রেড অ্যান্ড প্রোডাকশন পলিসি, অবাধ বাণিজ্য ও সংরক্ষণ নীতি। অবাধ বাণিজ্য বলতে যেটা আমরা বুঝি যে অবাধে যখন আমরা পণ্য আমদানি রপ্তানি করব, কোনো বিধিনিষেধ নাই, মানে বিধিনিষেধ যেটা আছে সেটা কঠোর বিধিনিষেধ আরোপ করে না, সেটা হচ্ছে আমাদের কাছে অবাধ বাণিজ্য। আর সংরক্ষণ নীতি কি? আমাদের আমদানি রপ্তানি সীমিত করার জন্য বিভিন্ন রকম সরকার ভ্যাট ট্যাক্স চালু করছে, বিভিন্ন রকম নিয়ম নীতি চালু করছে, সেটা হচ্ছে সংরক্ষণ নীতি, সহজ কথায়। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য এখানে বলা আছে যে অবাধ বাণিজ্য কি? আন্তর্জাতিক বাণিজ্য তথা আমদানি রপ্তানি বাণিজ্যে কোন রকম সরকারি বিধিনিষেধ না থাকলে তাকে অবাধ বাণিজ্য বলে, সরকারি বিধিনিষেধ নেই। আর সংরক্ষণ নীতি কি? সরকারি বিধিনিষেধ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সংরক্ষণ নীতি বলে। আচ্ছা, যাই হোক, এটা সংজ্ঞামূলক বা সহজ প্রশ্ন। এত এই বৈদেশিক বাণিজ্য আমদানি রপ্তানি উপর শুল্ক আরোপ, কোটা আরোপ সহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করলে তাকে সংরক্ষণ বাণিজ্য নীতি বলে। সংরক্ষণ বাণিজ্য নীতি দুই প্রকার, উচ্চ হারে শুল্ক আরোপ, কোটা নির্ধারণ। তো আমরা এখানে সংরক্ষণ বাণিজ্যের পক্ষে যুক্তি কি হতে পারে, বিপক্ষে যুক্তি কি হতে পারে, এটা আসতে পারে। সংরক্ষণ বাণিজ্যের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। আমরা বাণিজ্য সংরক্ষণ করতেছি, মানে আমরা পণ্য সহজে আমদানি রপ্তানি আমরা করতে চাচ্ছি না, এর জন্য কি স্থানীয় বাজার সম্প্রসারণ, তাহলে আমাদের দেশীয় যে প্রোডাক্ট আছে এই বাজার সম্প্রসারণ বৃদ্ধি পাবে, শ্রম শক্ত সংরক্ষণ হবে, আমাদের দেশের শ্রমিকরা সেখানে নিজ দেশে কলকারখানায় কাজ করতে পারবে, লেনদেনে ভারসাম্য উন্নয়ন হবে, অর্থ সংস্থার সময় যে পয়েন্টগুলো আছে এটা দেখে নেবেন, একবার দেখলে আমরা পারবেন, এগুলা জটিল না। ট্যারিফ, হোয়াট ইজ ট্যারিফ? ট্যারিফ বা শুল্ক কি? হ্যাঁ, তো ট্যারিফ এটা কিন্তু আমাদের শুল্ক আসলে তো আপনি সহজে পারতেছেন, যখন ট্যারিফ ভাবে আসবে, ট্যারিফ কি? রয় হেসি ফ, ট্যারিফ কি? তখন কিন্তু সবাই পারলেও কেউ কেউ কিন্তু পারবে না যে এটা আবার কি জিনিস, মানে এখানে শুল্ক দিবে না, দিবে ট্যারিফ কি, এভাবে লিখে দিবে। তখন আমরা একটু ঘামে যাবো, তাহলে শুল্ক কি, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝি, তাহলে ট্যারিফ কি দিলে কিন্তু আমরা একটু তাহলে এখানে বাণিজ্য সংরক্ষণের জন্য তথা নিয়ন্ত্রণের জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলির একটি হলো শুল্ক। আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য আমদানি রপ্তানির উপর সরকার কর্তৃক ধার্যকৃত করকে শুল্ক বলা হয়। আমদানির উপর ধার্যকৃত আমদানি পণ্যের উপর ধার্যকৃত করকে আমদানি শুল্ক ও রপ্তানির উপর ধার্যকৃত রপ্তানি শুল্ক বলা হয়। মূলত আমদানি ও রপ্তানি বাণিজ্য দেশের স্বার্থ নিয়ন্ত্রণের করার জন্য শুল্ক আরোপ করা হয়। আচ্ছা, আমরা তাহলে এটা শুল্ক আর কোটা এই দুটোর মধ্যে পার্থক্য আমাদের আসে, আপনাদের বইয়ে আলোচনা আছে, এটা মানে বিস্তারিত এরকম বিস্তারিত আলোচনা করা নয়, শুল্ক ট্যারিফ এবং কোটা নিয়ে আলোচনা করা আছে, কোটা নিয়ে দু এক লাইন লেখা আছে, তো সেখান থেকে আমাদের পার্থক্য দিতে পারে। কোটা কি, আপনার এখানে বাংলায় লেখা থাকতে পারে কোটা কি, হ্যাঁ, এই যে এরকম কোটা কি। তাহলে এখানে আমাদের কোটা এবং ট্যারিফের মতো আমাদের ইয়ে থাকতে পারে। আন্তর্জাতিক বাণিজ্য আমদানি রপ্তানির পরিমাণ নির্দিষ্ট করে দেওয়াটাই হলো কোটা। তাহলে কোটা যেটা নিয়ে আন্দোলন হলো, যেটা নির্দিষ্ট করা, যে মুক্তিযোদ্ধা কোটা 5% বা 10% থাকবে, এই যে একটা নির্দিষ্ট করে দিচ্ছে, এটা হচ্ছে কোটা। তাহলে এখানে আমাদের
বাণিজ্য সংরক্ষণে আমদানি রপ্তানির পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয় যে আমরা এত টন রপ্তানি করতে পারবো, আর বেশি রপ্তানি করতে পারবো না, আমরা এত টন আমদানি করতে পারবো, আর বেশি আমদানি করতে পারবো না। এই যে নির্দিষ্ট করে দেওয়া, এটা হচ্ছে কোটা। আর ট্যারিফটা হচ্ছে কি, শুল্ক। আমরা তুমি যত আনবে আনো, সমস্যা নাই, সরকারকে টাকা দিলেই হলো, শুল্ক দিলেই হলো, এটা হচ্ছে শুল্ক। তাহলে শুল্ক বৃদ্ধি করেও নিয়ন্ত্রণ করা যায়, আবার কোটা দিয়েও আমরা নিয়ন্ত্রণ করতে পারি যে আপনি 100 টনের বেশি আপনি আনতে পারবেন না, এটা তো 100 টন আনলে শেষ, আর আনতে পারবো না, সংরক্ষণ হয়ে গেল। আবার শুল্ক আরোপ করেও আমরা শুল্ক আরোপ করেও আমরা আমদানি রপ্তানিটা নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, কোটা আর টাইপের মধ্যে এখানে শুল্কের মধ্যে পার্থক্য দেওয়া আছে, ইতিমধ্যে সংজ্ঞা থেকে আমরা বুঝে গেছি, এটা দেখবো না। এখানে প্রথম অধ্যায়ে অ্যাডাম স্মিথে অ্যাবসলিউট কস্ট অ্যান্ড অ্যাডভান্টেজ থিওরি। আচ্ছা, এটা এই প্রশ্নগুলো দিয়েছে, এই প্রশ্ন অর্থনীতির প্রশ্নগুলো দিয়েছে। আচ্ছা, এটা দেখে নেবেন, অ্যাডাম স্মিথের, এটাই আমাদের একটাই দেখবেন শুধু, অধ্যায় কত বড়, এটা শেষও হয় না। বাপরে বাপ, আর ছিল না, রিকার্ডো আসবে। আমরা অ্যাডাম স্মিথেরটা দেখবো, এটা শেষ, রিকার্ডো। আচ্ছা, এটা আলোচনা করবো না, আমরা সামনের দিন দ্বিতীয় অধ্যায় দেখবো। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসলে বিউটি থেকে আসবে। আর তাছাড়া আমাদের মাঝের কয়টা অধ্যায় আছে, সেই অধ্যায় থেকে আমাদের একটু খুবই প্রশ্নগুলি জানা প্রয়োজন, ওখান থেকে আমাদের একটু ভালো মতো পড়তে হবে বা দেখতে হবে আর কি। আর আমরা এক সপ্তাহ পর আমরা 1 মাস পুরাটাই অঙ্ক দেখবো আর কি। এপ্রিল মাসে তো পরীক্ষা, আমরা 1 মাস পুরাটাই অঙ্ক দেখবো, আর 1 মাস থিওরি দেখবো। 1 মাস অঙ্ক দেখলে এনাফ, এত বেশি অঙ্ক এখানে নাই, অঙ্ক সবগুলা ধারাবাহিকতা এক হয়। আপনি যদি 4টা থেকে 5টা অঙ্ক দেখেন, আপনার অঙ্ক হয়ে যাবে, আর লাগবে না। এরপর আপনাদের আছে, এরপর আছে টিএমএফএফ না, টিএমএফআই না, রিস্ক ম্যানেজমেন্ট। আজকে হচ্ছে 2 তারিখ। আরএমএফআই আছে, আরএমএফআইটা একটু যাদের আছে ওই সাবজেক্টে জয়েন করুন, আরএমএফআই। তো লিঙ্কটা কেটে দিচ্ছি, আপনারা লিঙ্কে টাচ করে আরেকবার জয়েন করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। রিস্ক ম্যানেজমেন্ট আছে।